আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছে আমি রেহনুমা মোস্তফা। শুরুতে এই সংবাদ শিরোনাম। সিপিডির প্রতিবেদনের সমালোচনায় মন্ত্রীরা অর্থমন্ত্রী বললেন পুরোটাই রাবিশ, সমালোচনা পেশাদারী দৃষ্টিতে দেখতে বললেন অর্থনীতিবিদরা। ঢাকা উত্তরে মেয়র নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নপত্র নিয়েছেন 13 জন, বিএনপির 5 জন। আন্দোলনের অংশ হিসেবে প্রার্থী দিচ্ছে 20 দল, বললেন রিজভী। শেষ হল বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। প্রথমবারের মতো বাংলায় আখেরি মোনাজাত। 19 জানুয়ারি শুরু হবে দ্বিতীয় পর্ব। দেশ জুড়ে এখনো শৈত্যপ্রবাহ, ঘন কুয়াশার সঙ্গে কনকনে ঠান্ডায় জনজীবন বিপর্যস্ত। আগুন পোহানোর সময় রংপুর ও কুড়িগ্রামে দগ্ধ হয়ে 2 জনের মৃত্যু। দেখছিলেন সংবাদ শিরোনাম। উইংস ক্লিয়ার লেমন ড্রিঙ্ক। এবার বিস্তারিত। সিপিডির অর্থনৈতিক পর্যালোচনা প্রতিবেদন পুরোটাই রাবিশ বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। তার অভিযোগ, সিপিডি দেশকে টেনে নামানোর অপচেষ্টায় ব্যস্ত। এদিকে বাণিজ্যমন্ত্রীর দাবি, জাতির উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর ভাষণের পরদিনই সিপিডির এমন প্রতিবেদন প্রকাশ উদ্দেশ্যমূলক। নির্বাচনের বছরে দেয়া সিপিডির এই প্রতিবেদন ও বিএনপির বক্তব্য অভিন্ন বলেও মন্তব্য করেন তিনি। শনিবার দেশের অর্থনীতির পর্যালোচনা প্রতিবেদন প্রকাশ করে সিপিডি, যেখানে উঠে আসে আশঙ্কাজনক হারে বেড়ে চলা ধনী গরিবের আয় ও সম্পদ বৈষম্য বৃদ্ধির চিত্র। প্রতিবেদনে 2017 সালকে বাংলাদেশের ব্যাংকিং খাতের কেলেঙ্কারির বছর উল্লেখ করায় সিপিডির তীব্র সমালোচনা করেন অর্থমন্ত্রী। That's also rubbish. Rubbish because we had no comment when we had this যে অত বড় কেলেঙ্কারি যখন হলো, সারা দেশের অসম্মান যখন হলো, ওই যে সোনালির কি একটা, তখন they had no comment. It seems CPT is determined to sort of bring down Bangladesh. That's my comment. মেট্রোপলিটন চেম্বারের সঙ্গে এই বৈঠকে অর্থমন্ত্রী জানান, চাইলেও সকল পণ্য ও সেবায় একই হারে ভ্যাট আদায় করা অসম্ভব। অন্যদিকে সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূতের সাথে বৈঠক শেষে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ সাংবাদিকদের জানান, নির্বাচনের বছর প্রতিবেদন প্রকাশ করে সরকার বিরোধীদের হাতে অস্ত্র তুলে দিয়েছে সিপিডি। প্রত্যেকটার মধ্যেই একটা নেগেটিভ কথা আনতে হবে। দ্যাট ইজ দি জব। এটা হইতে পারে না একটা গবেষণা প্রতিষ্ঠানের। নির্বাচনের বছর তিনি যত নেগেটিভ বলতে পারেন, তারা সেই নেগেটিভ কথাগুলি সেখানে তারা বলেছেন। যে কথাগুলি বলেছেন এটা তথ্য ভিত্তিক নয়। তিনি যতই গবেষণা করুন না কেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা 12 তারিখে বক্তৃতা করেছেন, বাংলাদেশের ভবিষ্যৎ কি তার রূপরেখা মানুষের সামনে পেশ করেছেন। ঠিক তার পরের দিন সিপিডি এমন একটা বক্তব্য দিল, সম্পূর্ণ কন্ট্রাডিক্টরি। এতেই বোঝা যায় উদ্দেশ্যটা কি। আজকে বিএনপির বক্তব্যের সাথে সিপিডির বক্তব্য কি পার্থক্য আছে? দারিদ্র দূরীকরণ সহ বিভিন্ন সূচকে বিশ্বে যখন বাংলাদেশের অগ্রগতি প্রশংসিত, সেই মুহূর্তে সিপিডির এমন গবেষণা বিস্মিত হওয়ার মতো মন্তব্য বাণিজ্যমন্ত্রীর। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা। সিপিডির প্রতিবেদনকে পেশাদারী দৃষ্টিতেই দেখতে হবে, তবে অর্থনীতির ইতিবাচক দিকগুলো তুলে ধরলে রিপোর্টটি সবার কাছেই গ্রহণযোগ্য হতে বলে মত অর্থনীতি বিশ্লেষকদের। তাদের মতে 2017 সাল ব্যাংক কেলেঙ্কারির বছর, এমন কথাটি সঠিক নয়। সিপিডি যেসব কথা বলেছে অর্থনীতির জন্য তা নতুন কিছু নয় বলেও মন্তব্য করেন তারা। একেবারে গরিব আছেন, তারা আরো বেশি গরিব হয়ে যাচ্ছেন বলে আমরা। শনিবার সংবাদ সম্মেলনে গবেষণা প্রতিষ্ঠান সিপিডি জানায়, দেশে আশঙ্কাজনক হারে বাড়ছে ধনী দরিদ্র আয় ও সম্পদের বৈষম্য। 2017 সালকে চিহ্নিত করা হয় ব্যাংক কেলেঙ্কারির বছর হিসেবে। 60% তাদের অর্থনীতিবিদদের মধ্যে সিপিডির পর্যালোচনায় যেসব বিষয় উঠে এসেছে তা কোনো কোনো ক্ষেত্রে সঠিক, তবে এটি যথেষ্ট গ্রহণযোগ্য নয়। এত যে প্রাকৃতিক দুর্যোগ, বিশেষ করে প্রলম্বিত যে বন্যা, সেই বন্যায় যে নানা রকমের ক্ষয়ক্ষতি হয়েছে, এরপরেও যে অর্থনীতির প্রবৃদ্ধি 7.28%, সেটা কিন্তু খুব ইমপ্রেসিভ। যদি ইতিবাচক দিকটার উপরেও যথেষ্ট আলোকপাত করা হতো, তাহলে এটা সবার কাছে গ্রহণযোগ্য হতো বলে আমার কাছে মনে হয়। কিছু কিছু পলিসি সরকার ভালো নিয়েছে, আবার কোন ক্ষেত্রে আমরা ব্যাংকের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে সরকারের বিরাট ধরনের ফেলুর রয়েছে। এটা তো আপনার সিপিডি বলুক বা না বলুক সত্য কথা। একেবারেই হঠাৎ করে 2017-তে এগুলো ডেভেলপ করেছে, বা আপনার ইনকামের যে আয় ধরে ধরে যে বৈষম্য, যেটা হঠাৎ করে আপনার এই 2017 তৈরি হয়েছে, এইগুলো আমি অ্যাকসেপ্ট করছি না। তাদের মতে ধনী গরিবের ব্যবধান সবসময় থাকে, তবে সেটা কতটা বেড়েছে সেটি নির্দিষ্ট নয়। গরিবও আগাচ্ছে, ধনীও আগাচ্ছে। হ্যাঁ, এখন ধনী যেহেতু সামনে আছে এবং বেশি স্পিডে আগাচ্ছে, সেজন্য ব্যবধান তৈরি হচ্ছে।
এখন এখন তো লক্ষ্যটা হলো আপনার অ্যাবসলিউট লেভেলে যারা গরিব আছে তাদেরকে কত দ্রুত আমরা আউট অফ পভার্টি নিয়ে যেতে পারি। তো সেই জায়গাটা আমরা দেখেছি যে একটা স্পিড আপ অবস্থা দেখেছি। যেহেতু ইনফ্লেশন কম, তো এই কারণে ধনীর যে ক্রয় ক্ষমতা সেটা আস্তে আস্তে আরো বাড়বে এবং এতে করে যে গরিব বা মধ্যবিত্ত শ্রেণী তাদের যে অ্যাসেট প্রকিউরমেন্ট সেই জায়গার যে সক্ষমতা সেটা কিন্তু আস্তে আস্তে কমে যাবে। তার কারণ ধনীরা কিন্তু সমস্ত সম্পদ তখন কুক্ষিগত করে ফেলবে এবং আগামী কয়েক বছরের মধ্যে এটা প্রকট হওয়ার সম্ভাবনা আছে। নির্বাচনের বছরে অর্থনীতি সবসময় টানাপোড়েনের মধ্যে থাকে, তাই রাজনৈতিক স্থিতিশীলতা গুরুত্বপূর্ণ বলেও মন্তব্য করেন এই দুই অর্থনীতিবিদ। রাজনৈতিক অনিশ্চয়তা ঋষান নাসরুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। অর্থনীতিকে আরেকটু প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন কানাডার নবনিযুক্ত হাই কমিশনার। রবিবার সন্ধ্যায় সংসদ ভবনস্থ প্রধানমন্ত্রীর কার্যালয়ে কানাডার নবনিযুক্ত হাই কমিশনার বেন এড প্রিফন্টেইনি প্রধানমন্ত্রীর সাথে দেখা করেন। নিজের পরিচয় দেওয়ার পাশাপাশি এ সময় দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে তারা আলোচনা করেন। নবনিযুক্ত কানাডিয়ান হাই কমিশনারকে বাংলাদেশে দায়িত্ব পালনকালে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন প্রধানমন্ত্রী। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, এবারে নির্বাচনে বিএনপি না এলে তাদের জন্য দুঃস্বপ্ন অপেক্ষা করছে। রবিবার বিকেলে চট্টগ্রামের লালদিঘি ময়দানে চট্টগ্রামের সাবেক মেয়র ও আওয়ামী লীগের প্রয়াত নেতা এবিএম মহিউদ্দিন চৌধুরীর শোক সভায় তিনি একথা বলেন। শেখ হাসিনার উন্নয়ন ও অর্জনের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করে তিনি এই সংকটে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ারও আহ্বান জানান। ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনার ভাষণ বিএনপির ভোট আরো কমিয়ে দিয়েছে, তাই তারা হতাশ হয়ে অন্তর্জালায় ধুকে মরছে। সভায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছাত্রলীগ, যুবলীগকে হুঁশিয়ারি করে বলেন, গরিব মানুষদের চাকরিতে যারা টাকার বিনিময়ে অংশ নেন তাদের মতো নেতাকর্মী আওয়ামী লীগের প্রয়োজন নেই। গন্ধ পাচ্ছি বাতাসে চক্রান্তের, গন্ধ পাচ্ছি এই সংকটে আবারও আপনাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। সাম্প্রদায়িকতার বীজ বৃক্ষকে উৎপাদন করে আগামী নির্বাচনে আওয়ামী লীগকে, নৌকাকে বিজয়ী করতে হবে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র পদে উপনির্বাচনে আওয়ামী লীগের হয়ে এ পর্যন্ত 13 জন প্রার্থী মনোনয়নপত্র নিয়েছেন। দ্বিতীয় দিন রোববার 4 জন মনোনয়নপত্র কিনেন। এদের মধ্যে আছেন অ্যাডভোকেট মমতাজ উদ্দিন আহমেদ মেহেদী, অবসরপ্রাপ্ত মেজর ইয়াদ আলী ফকির সহ আরো 2 জন। অন্যদিকে ফর্ম জমা দেন ব্যবসায়ী নেতা হেলাল উদ্দিন ও সাবেক সংসদ সদস্য ডক্টর HBM ইকবাল। দুদিনে মোট 12 জন আওয়ামী লীগ সভাপতি ধানমন্ডি রাজনৈতিক কার্যালয় থেকে মনোনয়নপত্র কেনেন। মনোনয়ন জমা দেওয়ার শেষ সময় সোমবার সন্ধ্যা 7টা। আগামী মঙ্গলবার গণভবনে দলের মনোনয়ন বোর্ড আগ্রহী প্রার্থীদের সাক্ষাৎকার নেবে। ফর্ম যাচাই বাছাইয়ের পর ওই দিনই আওয়ামী লীগের প্রার্থী চূড়ান্ত করার কথা রয়েছে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে বিএনপির মনোনয়নপত্র কিনেছেন দলের 5 নেতা। কাল রাতে স্থায়ী কমিটির বৈঠকে সাক্ষাৎকার শেষে প্রার্থিতা চূড়ান্ত হবে বলে জানিয়েছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি জানান, আন্দোলনের অংশ হিসাবে অন্যান্য স্থানীয় সরকার নির্বাচনের মতো এবারও ডিএনসিসি নির্বাচনে অংশ নিচ্ছে বিএনপি। তবে সুষ্ঠু নির্বাচন করা নিয়ে সরকারের সদিচ্ছার অভাব আছে বলে মন্তব্য করেন তিনি। সকাল 10টা থেকে শুরু হয়ে বিকেল 4টা পর্যন্ত নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে চলে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে বিএনপির মনোনয়ন ফরম বিক্রি। মেয়র পদে দলের টিকিট পেতে মনোনয়নপত্র কেনেন বিএনপির 5 নেতা ডক্টর আসাদুজ্জামান রিপন, এম এ কাইয়ুম, শাকিল ওয়াহেদ সুমন, অবসরপ্রাপ্ত মেজর আখতারুজ্জামান এবং গতবারের মেয়র প্রার্থী তাবিথ আওয়াল। সবাই মনোনয়ন পাওয়ার ব্যাপারে আশাবাদী। আমার লেখাপড়া, আমার অভিজ্ঞতা, আমার সাংগঠনিক পরিচয়, যোগ্যতা সবকিছু মিলিয়ে, সাহস, তিতিক্ষা, ত্যাগ সবকিছু মিলিয়ে পার্টি বিবেচনা করবেন, এটা আমার দৃঢ় প্রত্যাশা। বেশ আশাবাদী যে আমি মনোনয়নটা বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে পাবো, কারণ সন্তোষ হয়েছে আমার ইলেকশন কর্মকাণ্ড দেখে। দল আলটিমেটলি যাকে ক্যান্ডিডেট করবে আমরা মিলিতভাবে একসাথে এই ইলেকশনে ওই ক্যান্ডিডেটের জন্য যোগদান করব। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলছেন, সুষ্ঠু নির্বাচন নিয়ে সংশয় থেকেই যাচ্ছে, তবু আন্দোলনের অংশ হিসেবে ডিএনসিসি নির্বাচনে অংশ নিচ্ছে বিএনপি। এই নির্বাচনকে সুষ্ঠু এবং অবাধ করা, শান্তিপূর্ণ করা
এটা সরকারের দিক থেকে সদিচ্ছার যথেষ্ট অভাব আছে। তারপরেও আমরা বলবো একটা স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে নির্বাচন কমিশন সেনাবাহিনী চাইতে পারেন এবং সরকার সেটি দিতে বাধ্য, এবং সেটি নিয়োগের মধ্যে দিয়ে আগামী নির্বাচনটি অবাধ সুষ্ঠু হওয়ার সম্ভাবনা রয়েছে। সোমবার বিকেল 4টা পর্যন্ত মনোনয়নপত্র জমা নেওয়া হবে কেন্দ্রীয় কার্যালয়ে। এরপর রাতে মনোনয়ন বোর্ডের সাক্ষাৎকার শেষে প্রার্থিতা চূড়ান্ত করা হবে বলে জানান রুহুল কবির রিজভী। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, ঢাকা। ঢাকা উত্তর সিটির মেয়র পদে উপনির্বাচনের সাথে নতুন 18টি ওয়ার্ডেও ভোট হবে 26 ফেব্রুয়ারি। নগরের সাথে যুক্ত হয়ে এলাকার উন্নয়নের স্বপ্নই দেখছেন সেই ওয়ার্ডগুলোর বাসিন্দারা। তবে 2 বছরে কতটুকু নাগরিক সুবিধা পাবেন তা নিয়ে সন্দেহ আছে তাদের। বড় কোনো উন্নয়ন না হলেও অন্তত গ্যাস পানির সংযোগ এবং রাস্তা সংস্কার তাদের প্রধান দাবি। ঢাকা উত্তরের বিভিন্ন ওয়ার্ড ঘুরে শারমিন ইব্রাহিমের রিপোর্ট। ঝাঁ চকচকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের বিভিন্ন এলাকা। এখনো বিমানবন্দর এলাকায় চলছে সৌন্দর্য বর্ধনের কাজ। এই নগরীরই আরেক অংশে নতুন যুক্ত হওয়া ওয়ার্ডগুলোর অবস্থা প্রদীপের আলোর নিচের অন্ধকারের মতোই। সাতারকুল, বেড়াইত, উত্তরখান, দক্ষিণখান সহ বেশ কটি ইউনিয়নকে 18টি ওয়ার্ডে ভাগ করে যোগ করা হয়েছে উত্তর সিটি কর্পোরেশনের সাথে। শহরের মধ্যে হলেও এখানকার বাসিন্দাদের অভিযোগ, নাগরিক কোনো সুযোগ সুবিধাই নেই তাদের। অন্য এলাকা গ্রাম দিকে গ্যাস আছে, আমাদের এলাকায় গ্যাস নাই। এটা কি সমস্যা না? আমাদের খিলকে যাইতে হয় মানে এয়ারপোর্ট ঘুরা, তারপর আমার এখান রাস্তা বন্ধ, খেয়ে 300 ফিট দিয়ে যাইতে হয় খিলকে। বৃষ্টি হয়, বর্ষা হয় তো পানি উঠে যায়। চাই গ্যাস দিয়ে আমাদের দেশে সাপ্লাই পানি দিয়ে এটি দিলে তো আমাদের সুবিধা হয়। নতুন এই 18টি ওয়ার্ডে ভোটার রয়েছেন প্রায় 6 লাখ। তাদের অনেকেরই আছে এলাকার দুরবস্থা নিয়ে নানা অভিযোগ। প্রত্যেকটা রাস্তাতে আমাদের সমস্যা, রাস্তা নাই ভালো, রাস্তা ভাঙা, বাচ্চা রাস্তা দিতে পারে না, মেডিকেল যেতে পারে না, ঠিক মতো যেতে পারে না, রোগীরা দেখা গেছে এনে অনেকে কাইল হয়ে যায়, অনেকে মারাও যায়, এরকম হয়। গ্যাসের টাকাটা যে মাসে প্রতিটা টাকা দেই ব্যাংকে গিয়ে, এই টাকাটা যেন পানি ফালাই দিয়ে এলাম। নতুন জনপ্রতিনিধিদের কাছে নাগরিক সুযোগ সুবিধাই চায় এখানকার বাসিন্দারা। তবে 2 বছরে তা কতটুকু সম্ভব তা নিয়েও সংশয় আছে তাদের। 2 বছরের পারবে না, 5 বছরের ভিতরে হয় কিনা তাও সন্দেহ আছে। যদি 2 বছর কাজ করে তাহলে ইনশাল্লাহ অনেক ভালো কাজ করতে পারবে। এত বছরে যখন পাইনি, 2 বছরে দিব, যদি দেয় তাহলে গ্যাস আর পানি রাস্তাটা দিবের কোয়েন। ঢাকা উত্তর সিটির এই 18টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলরের পাশাপাশি 6টি সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদেও নির্বাচন হবে। শারমিন ইব্রাহিম, বাংলা ভিশন, ঢাকা। প্রথমবারের মতো বাংলায় আখেরি মোনাজাত